নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আজকে আমরা শুনব শেখ আব্দুল হাকিম কর্তৃক অনুদিত রহস্যোপন্যাস পালাবি কোথায়। আজকে শুনব প্রথম পর্ব। অসহ্য গরম শুক্রবার বিকেল। আমার স্ত্রী নিশি প্রতিবেশী আখন্দের সঙ্গে বেড়াতে গেছে। জরুরি কাজের অজুহাত তুলে এড়িয়ে গেছি আমি। সঙ্গে স্বামী না থাকায় নিশি যে খুশি তার বলার অপেক্ষা রাখে না। বাড়িতে আমি একা। এই সুযোগে নিজের দিকে একটু তাকাচ্ছি এবং বিবেচনা করছি আমার আর নিশির মাঝখানে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে সেটা কমিয়ে আনা সম্ভব কিনা। আমার বয়স ৩৮, বহাল তবিয়তে আছি, তারুণ্যে ও প্রাণচঞ্চল্যে ভরপুর। প্রকৃতির আশীর্বাদ হিসেবে পেয়েছি সৃজনশীল একটা মাথা। বছর তিনেক আগে ঢাকা ও চট্টগ্রামের দুটো দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম লিখছিলাম। এই কাজ একঘেয়ে লাগলেও ভদ্রোচিত জীবনধারণের জন্য টাকার জোগাড় হচ্ছিল। কিন্তু নিশিকে বিয়ে করার পর সব ওলটপালট হয়ে গেল। ওর দেখলাম চোখ বুজে খরচ করার বাতিক। নিজেদের সামর্থ্য কতটুকু এটা সে একদমই খেয়াল করে না। ফলে মাসে মাসে আমার দেনা বাড়তে লাগলো। চোখে যখন সর্ষে ফুল দেখার অবস্থা, এক সন্ধ্যায় বাড়ির কাছাকাছি ৫ তারা হোটেলে গেলাম পত্রিকা সম্পাদকদের বার্ষিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসাবে। একটু দেরি করে পৌঁছই। ততক্ষণে পেশায় নতুন আসা জার্নালিস্টরা প্রচুর বিয়ার আর হুইস্কি খেয়ে হাসর গরম করে তুলেছে। পরিবেশটা আমার ভালো লাগলো না। ভাবছি বেরিয়ে আসব। এই সময় সরাসরি হেঁটে এসে আমার টেবিলের সামনে থামলেন পত্রিকা জগতের জীবন্ত কিংবদন্তি সাদিক মাহমুদ। তাঁকে দেখে দাঁড়িয়ে পড়লাম। আমি তার বাড়ানো হাত ধরতে খুব কষে একটা চাপ দিলেন তিনি। আপনাকে আমার দরকার, শান্ত সমীর। আমাকে খুঁটিয়ে লক্ষ্য করতে করতে বললেন তিনি। শান্ত সমীর নয়, আপনাকে দিয়ে আমি সাইক্লোনিক তাণ্ডব বইয়ে দিতে চাই। বসলেন তিনি। ইঙ্গিতে আমাকেও বসতে বললেন। সাদিক মাহমুদ শুধু পত্রিকা মালিক নন, একজন সফল ব্যবসায়ী হিসেবে সরকারকে বছরে প্রায় ৫০০ কোটি টাকা ট্যাক্স দেন। কম্পিউটার থেকে শুরু করে কিচেন ইকুইপমেন্ট, পর্যটন থেকে নিয়ে পরিবহন, ওষুধ থেকে নিয়ে সামুদ্রিক জাহাজ তৈরি, যে ব্যবসায়ী হোক আছেন তিনি। ৩টে দৈনিকের মালিক। তাকে আর সব ধনকুবেরের সঙ্গে যেটা আলাদা করেছে, যেমন সীমাহীন রোজগার, তেমনি সীমাহীন সমাজসেবা। দেশের জেলায় জেলায় হাসপাতাল, খেলার মাঠ আর খরচবিহীন স্কুল কলেজ উপহার দিয়ে যাচ্ছেন। সমীর, আমি আপনার কলামের উপর চোখ রাখছিলাম। হ্যাঁ, একদম জবাব নেই। আপনার ট্যালেন্ট আছে। কাল 10:30টায় আপনি আমার সঙ্গে দেখা করুন। পরদিন বাড়িধারা সাদেকুল টাওয়ারে গেলাম। ২০ তলায় তার অফিসে বসে প্রস্তাবটা শুনলাম। তিনি একটা মাসিক পত্রিকা বের করতে চাইছেন। নাম হবে গণতদন্ত। সেটার একমাত্র কাজ হবে সমালোচনা আর প্রতিবাদ করা। এই দেশে দুর্নীতিপরায়ণ, অসৎ এবং অপরাধপ্রবণ রাজনীতিক গিজগিজ করছে।
আমার একটা সংস্থা আছে। আপনি আইডিয়া দিলে সম্ভাব্য যত রকমের তথ্য আপনার দরকার সব ওরা জোগাড় করে এনে দেবে। আমি আপনাকে সম্পাদকের দায়িত্ব নিতে বলছি। আপনার সম্পর্কে তদন্ত করা হয়েছে, আমি সন্তুষ্ট। আপনি বাছাই করুন কাদের নিয়ে কাজ করবেন। পত্রিকা যদি মার খায় আপনার বেতন বন্ধ হবে না, তবে মার খাবে না। আপনার কাজ হবে তল্লাশি চালিয়ে দেখা কোথায় দুর্নীতি, অনিয়ম, অপরাধ, প্রতারণা, ঘুষ খাওয়া ইত্যাদি চলছে। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক আপনি পরোয়া করবেন না। আমার একটা A+ ডিটেকটিভ এজেন্সি আছে, তারা আপনাকে সাহায্য করবে। অনেক মামলা হবে, আমার উকিল বাহিনী সেসব সামলাবে। তবে না, কাদা ছোঁড়া নয়, প্রথমে আপনাকে পুরোপুরি নিশ্চিত হয়ে নিতে হবে। আমি সরকারি দল করি, কিন্তু তারপরেও আমরা প্রশাসনকে আক্রমণ করব পুলিশকে। এই নিন ব্রিফ, পরীক্ষা করে দেখুন। ব্রিফটা নিয়ে চলে এলাম। আমার জীবনে এর চেয়ে রোমাঞ্চকর আর কিচ্ছু ঘটেনি। নিশিকে বললাম, কি? আকস্মিক উল্লাসে আমার গায়ে প্রায় লাফিয়ে পড়ল। তুমি তুমি 1.5 লাখ টাকা বেতনের চাকরি পেয়েছো? ও আল্লাহ! সিলিংয়ের দিকে আঙুল তুলল। উনি আমার আর আমার মার মনের কথা শুনেছেন। এখন আমরা বনানী থেকে গুলশানের ভালো একটা ফ্ল্যাটে উঠে যাব। অথচ আমার এই বনানীর ফ্ল্যাট দেখেই ওর মা আমার সঙ্গে মেয়ের বিয়েতে খুশি মনে মত দিয়েছিলেন। একটা ক্যাটওয়াক দেখতে গিয়ে ওকে আমার ভালো লেগে গিয়েছিল। অমন রাজরানী সুলভ চেহারা আর মায়াভরা হরিণ চোখ দেখে আমি সম্মোহিত হয়ে পড়েছিলাম। ওর মুখে শুনেছি কোটিপতি ব্যবসায়ী পাত্রদের হতাশ করে আমাকে বিয়ে করার পেছনে একটি মাত্র কারণ ছিল, শুধু স্বর্গে দেখতে পাওয়া সম্ভব এমন রোম্যান্টিক বলে মনে হয়েছিল আমাকে ওর। বিয়ের রাতটাই আমার সতর্ক হবার জন্য যথেষ্ট বিবেচিত হওয়া উচিত ছিল। সেদিন কোনো মোহ বা ঘোর লাগা ভাব বা জাদু বা পরম কিছু ছিল না। ও শুধু নিজেকে দিল। তবে আমি আশায় থাকলাম, ধৈর্য ধরে চেষ্টা করলে ওকে জাগাতে পারবো, কিন্তু তা আমি পারিনি। তারপর আবিষ্কার করলাম ওর দুর্বলতা হলো টাকা। দুর্বলতা নয়, রোগ। ওর ব্যাপারে এতটাই পাগল ছিলাম যে ওকে আমি নিজের সামর্থ্যের বাইরে খরচ করতে সেভাবে বাধা দিলাম না। কিছু না কিছু সব সময় কিনতে হবে ওকে, প্রয়োজন না হলেও হাত ব্যাগ, কাপড় চোপড়, গয়না, কসমেটিক্স। আর যেহেতু ওকে আমি সুখী দেখতে চাই, বাধা দিতে সায় দেয়নি আমার মন। পুরনো একটা গাড়ি আছে, সারাদিন ওই চড়ে তেল কিনতে আর ড্রাইভারের ভাড়া গুনতে হিমশিম খেয়ে যাই আমি। যখন দেখলাম প্রচুর দেনা করে ফেলেছি, আমাদের আয় ব্যয়ের হিসেবটা ওকে দেখতে দিলাম। কোনো আগ্রহ নেই। বলল, তুমি বিখ্যাত মানুষ, সবার মুখে তোমার নাম শুনি, তুমি নিশ্চয় প্রচুর কামাচ্ছ। এরকম পরিস্থিতিতে আমি যখন সত্যি সত্যি উদ্বিগ্ন, ঠিক সেই সময় সাদিক মাহমুদের প্রস্তাবটা পেলাম। আজই চলো গুলশানে ভালো একটা বাড়ি পছন্দ করে আসি। এই ফ্ল্যাট আমরা 30-35 হাজারে ভাড়া দেব, তার সঙ্গে 20-25 যোগ করলে গুলশানে থাকা যাবে। আমি বললাম, চাকরিটা এখনো আমি পাইনি,
সেদিনই ওর সঙ্গে সত্যিকার ঝগড়া হলো আমার। ওর অসম্ভব জিদ আর হিংস্র ভাব আমাকে হকচকিয়ে দিল। চেঁচাতে শুরু করলো, আমার দিকে এটা সেটা ছুঁড়ে মারল। এতটাই ধাক্কা খেলাম, বলতে গেলে ভয়ই মেনে নিলাম ওর আবদার। ওকে আমার কথা দিতে হলো চাকরিটা করব এবং বেতন পাবার আগেই গুলশানে উঠে যাব আমরা। এগিয়ে এসে আমার হাঁটুর উপর বসল নিশি। বলল ওর মাথায় রক্ত চড়ে গিয়েছিল, আমি যেন ওকে মাফ করে দিই। কাজেই সাদিক মাহমুদের সঙ্গে দেখা করে বললাম আমি তার কাজ করব। প্রকাণ্ড ডেস্কের পেছনে বসে আছেন তিনি। দাঁতে আটকে রেখেছেন বাদামি চুরুট। ধোঁয়া এড়ানোর জন্য মাথাটা একদিকে কাত করা। ফাইন সমীর, চুক্তিপত্র তৈরি করা আছে। আমাকে কড়া দৃষ্টিতে দেখলেন। একটা কথা, আপনি অসততা আর দুর্নীতির বিরুদ্ধে আক্রমণে যাচ্ছেন। মনে রাখবেন, কাচের পাত্রে আপনি একটা গোল্ডফিশ। খুব সাবধান, কাউকে কোনো সুযোগ দেবেন না পাল্টা আঘাত করার। গোল্ডফিশের কোথাও পালানোর জায়গা নেই, কথাটা মনে রাখবেন। আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস রাখি, আমি একজন সমাজসেবক। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ যেন সমালোচনা করতে না পারে। কেউ আমার দিকে আঙুল তুলতে পারবে না, কেউ আপনার দিকে আঙুল তুলতে পারবে না। বুঝতে পারছেন তো? গাড়ি চালাবার সময় স্পিড লিমিট মেনে চলবেন, মুখে যেন মদের গন্ধ না থাকে। আপনার একটা সুন্দর দাম্পত্য জীবন আছে, সেটাকে ওরকমই থাকতে দিন। কোনো ঋণ নয়, প্রতিপক্ষ অভিযোগ করতে পারে এমন কিছুই নয়। আপনি বেচাল চলবেন, প্রিন্ট আর ইলেকট্রনিক মিডিয়া হইচই বাঁধিয়ে দেবে। আপনার জন্য এটা একটা যুদ্ধ, আর এই যুদ্ধে শক্তিশালী শত্রুর অভাব নেই। যেহেতু মাসিক 1.5 লাখ টাকা আমার দরকার, চুক্তিপত্রে সই করে তার সঙ্গে হাত মেলালাম। কিন্তু অফিস থেকে বেরিয়ে গাড়িতে চড়ার সময় ভাবলাম, আমি তো শর্ত ভেঙেই চাকরিটা নিলাম। ঋণ করা নিষেধ, কিন্তু আমি তো এখনই দেনায় ডুবে আছি। বাড়িটা বন্ধক রেখে ব্যাংক থেকে আমি 5 লাখ টাকা ওভারড্রাফট করেছি। শুধু তাই নয়, আমার আছে নিশি, যে খরচ না করে থাকতে পারে না। বাড়ি ফিরে নিশিকে জানালাম কাল থেকে জয়েন করব। নিশি বলল, আমিও বাইরে ছিলাম, এই মাত্র ফিরলাম। আমরা গুলশানে যাচ্ছি, তবে ভাড়া করা ফ্ল্যাটে নয়, কেনা ফ্ল্যাটে। গুলশানে ফ্ল্যাট কিনব? বেশি দাম না, মাত্র 2.5 কোটি। 1 কোটি এখন দিতে হবে, সেটা আমরা এই ফ্ল্যাট বেচে দিয়ে দেব। বাকিটা প্রতি মাসে 1 লাখ করে। 1.5 কোটি শোধ করতে যে কমাস লাগে। এটা 1 তলায়, 2টো গ্যারেজ সহ। সংসার চলবে কিভাবে? সে আমি খুব কমে চালিয়ে নেব, তাই নিয়ে তোমাকে ভাবতে হবে না। সোফা ছেড়ে দরজার দিকে হাঁটছে নিশি। ফ্রিজে কি আছে দেখো, গরম করে খেয়ে নিও। আমি ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দিতে যাচ্ছি। এভাবে শুধু ফ্ল্যাট নয়, আমাকে দিয়ে নিজের জন্যে একটা ছোট মারুতিও কেনালো নিশি। চাইলেই দোকানদাররা ওকে ধারে সব কিছু দিয়ে দেয়। নতুন ফ্ল্যাট দামি দামি ফার্নিচারে ভরিয়ে ফেলল। গুলশানে প্রচুর বন্ধুবান্ধব আছে তার। রোজ রাতে হয় তাদের বাড়িতে খেতে যাই আমরা, না হয় তারা আমাদের বাড়িতে খেতে আসে। এত কিছু করছে, কিন্তু তারপরেও সন্তুষ্ট নয় নিশি। এখন আবদার করছে
বিদেশে বেড়াতে যাবে। আমার যদি কাজ থাকে আমি নাই গেলাম, কিন্তু তাকে পাঠানোর সব ব্যবস্থা করে দিতে হবে। কি যে অশান্তির মধ্যে জীবন কাটছে বলে কাউকে বোঝাতে পারবো না। তবে একটা ভালো খবর হলো, মাসিক গণতদন্ত মার খায়নি, বেশ ভালো সাড়া ফেলে দিয়েছে। আমার ভাগ্যটাও দারুণ, কাজ করানোর জন্য প্রথম শ্রেণীর 2 জন রিপোর্টার পেয়েছি, জহুর হোসেন আর মিশা সরওয়ার। সাদিক মাহমুদের ডিটেকটিভ এজেন্সি স্রোতের মতো তথ্য সরবরাহ করছে। সত্যি সত্যি নিজের কাজ বোঝে এমন একজন বিজ্ঞাপন বিশেষজ্ঞ দিয়েছেন তিনি। আর্থিক দিক থেকে পত্রিকার কোনো সমস্যা নেই। জহুর হোসেন আর মিশা সরওয়ারের সাহায্য নিয়ে প্রচুর দুর্নীতির ঢাকনা খুললাম আমি, যার ফলে বেশ কিছু শত্রু তৈরি হলো। এটা আমাকে মেনে নিতে হচ্ছে। আমার টার্গেট সরকারি প্রশাসন আর রাজনীতিক। চতুর্থ সংখ্যার পর বুঝতে পারলাম আমি একজন ঘৃণিত ব্যক্তি। তবে বাস্তবে যা ঘটছে শুধু সেগুলো নিয়ে কাজ করায় যারা আক্রান্ত হলো, আমার বিরুদ্ধে তাদের কারো কিছু করারও থাকলো না। তবে আমি যে কতটুকু অরক্ষিত আমার চেয়ে ভালো কেউ তা জানে না। চাকরি পাওয়া মাত্র গুলশানে ফ্ল্যাট কিনে ফেললাম। সবচেয়ে দামি ফার্নিচার কিনেছে আমার স্ত্রী। ব্যাংকের দেনা আরও বেড়েছে। স্ত্রীর সঙ্গে আমার বনিবনা হচ্ছে না। এসব জানাজানি হয়ে গেলে বিপদ। সাদিক মাহমুদের দাম্পত্য জীবন সম্পর্কে বলা হয় সেটা মধুর ও পবিত্র। তিনি সবচেয়ে বেশি আপসেট হবেন। মাসের মাঝামাঝিতে পরবর্তী সংখ্যা বেরোবে। পুলিশ সুপার আলভি মোকাম্মেলের বিরুদ্ধে 1 গাদা অভিযোগ থাকবে তাতে, প্রমাণ ইত্যাদি সহ। তথ্য দেওয়া হয়েছে তাঁর স্ত্রী মার্সিডিজে চড়েন, গুলশান আর বাড়িধারায় তাদের 3টে ফ্ল্যাট, 2 মেয়ে আর 1 ছেলেকে ডাক্তারি পড়ান। সাদিক মাহমুদ বলেছেন, ওই লোক আমার শত্রু, দেশের শত্রু, আমার দলেরও শত্রু। ওকে আপনি পারলে শুইয়ে দিন, তবে প্রমাণ সহ হতে হবে, বিশেষ করে জঙ্গিদের সঙ্গে তার সংশ্লিষ্টতার। যত যাই হোক, পুলিশের দাপুটে একজন কর্মকর্তার বিরুদ্ধে এভাবে লাগলে আমাকে খুব সাবধানে থাকতে হবে। এসব কর্তা ব্যক্তির বহু চামচা থাকে। তারা আমার ওপর চোখ রাখবে, দেখবে আমি কোনো আইন ভাঙি কিনা। কিন্তু আইন তো আমি সারাক্ষণই ভাঙছি। ফ্ল্যাটটা যে কিনলাম নিশির বুদ্ধিতে, ট্যাক্স কমানোর জন্য ওটার দাম কম দেখানো হয়েছে। আমি ঠিকমতো ইনকাম ট্যাক্সও দিই না। পাওনাদারের সংখ্যা দিনে দিনে বাড়ছে। সবার কিস্তি দিতে হলে হাতে সংসার চালানোর টাকা থাকবে না। না, এভাবে চলতে পারে না। নিজেকে ফাঁদে পড়া পশুর মতো লাগছে। সিদ্ধান্ত নিলাম, নিশির সঙ্গে কথা বলতে হবে। আবার খরচ ওকে কমাতেই হবে। কাজল চৌধুরী আমার সেক্রেটারি। সোমবার সকালে হাতে পাওয়া লেখাগুলো আমার টেবিলে সাজিয়ে রাখছিল। আমাকে ঢুকতে দেখে হাসলো কি হাসলো না। ওর সম্পর্কে একটু বলি। 25 কি 26 বছর বয়স, লম্বা, ভারী সুন্দর ফিগার, এবং নিজের কাজে যতটা আশা করা যায় ততটাই যোগ্য ও দক্ষ। আমার কাছে ওকে পাঠানো হয়েছে সাদিক মাহমুদের আস্তাবল থেকে। তার 4 নম্বর সেক্রেটারি ছিল ও। অনিচ্ছা সত্ত্বেও ওকে হাতছাড়া করেছেন তিনি। আমাকে বলেছেন, মূল্যবান একটা পুরস্কার পেলেন আপনি। কাজল সত্যি একটা পুরস্কার। মর্নিং সমীর ভাই, মাহমুদ স্যার আপনাকে ডেকেছেন, অপেক্ষা করছেন তিনি। কেন বলেছেন কিছু? সব ঠিক আছে, আমি স্যারের গলা চিনি, কোনো সমস্যা নেই। কাজে আবার গাড়ি নিয়ে বাড়িধারায় যেতে হলো। এলিভেটরে চড়ে উঠতে হলো সাদেকুল টাওয়ারের 20 তলায়। তার সেক্রেটারি মধ্যবয়স্কা এক হারা আমাকে দেখে আঙুল তাক করলেন দরজার দিকে। স্যার, আপনার জন্য অপেক্ষা করছেন মিস্টার সমীর।
মাহমুদ সাহেব ফেসবুকে কিছু পড়ছিলেন। আমাকে ঢুকতে দেখে রিভলভিং চেয়ারটা ঘুরিয়ে নিলেন। সমীর, সুপার মোকাম্মেলের বিরুদ্ধে আপনার লেখাটা খানিক আগে পড়লাম। খুব ভালো একটা কাজ হয়েছে। বদমাসটাকে আমরা উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। বসলাম আমি। আমাকেও উচিত শিক্ষা দেওয়ার চেষ্টা করা হবে মাহমুদ ভাই। বিগ বস নিঃশব্দে হাসলেন। শিওর, সেটা নিয়ে কথা বলার জন্যই ডেকেছি আপনাকে। এখন থেকে আপনি হতে যাচ্ছেন একজন চিহ্নিত ব্যক্তি। পুলিশকে বলা হবে আপনাকে ঘৃণা করতে। ওরা আমাকে ভয় পায়, কিন্তু আপনাকে নয়। আমি জানি সুপার মোকাম্মেল কয়েক সপ্তাহের ভেতর রিজাইন করবে, কিন্তু যাবার আগে আপনার ক্ষতি করার চেষ্টা চালাবে। আমি এটা ঠেকাতে চাইছি। আপনার কি কোনো রকম ব্যক্তিগত সমস্যা আছে? সেটা কার নেই? কিছু তো আছেই। টাকা পয়সার চেয়ে সিরিয়াস কিছু কি? না। শিওর? আমাকে লুকোবেন না সমীর। আমার পত্রিকায় আপনি ভীষণ ভালো কাজ দেখাচ্ছেন। আমি আপনার পক্ষে। টাকার সমস্যাই। আমিও তাই ভেবেছি। আপনার সুন্দর স্ত্রী আপনাকে দেনায় ফেলে দিয়েছেন, তাই না? আমি নিজেই দেনায় পড়ে গেছি মাহমুদ ভাই। ঠিক আছে, ঠিক আছে। আজকাল মানুষ যা আয় করে তার চেয়ে বেশি খরচ করে। শপিং করতে গিয়ে বউরা পরস্পরের সঙ্গে প্রতিযোগিতায় মেতে ওঠে। ভাগ্যই বলতে হবে, আমাকে কখনো এরকম সমস্যায় পড়তে হয়নি। শুনুন, যে আর্টিকেল লিখেছেন সেটা একটা বোনাস দাবি করে। দেরাজ থেকে চেক বই নিলেন, পাতা উল্টে খসখস করে লিখলেন, দেনা মিটিয়ে ফেলুন এবং এখন থেকে নিজের বউকে সামলান। তিনি সুন্দর, কিন্তু কোনো মহিলারই উন্মত্ত হয়ে ওঠা মেনে নেওয়া উচিত নয়। একটা চেকের টাকা আপনার বেতনের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। কত করে কাটলে সুবিধে হয় অ্যাকাউন্ট সেকশনকে জানিয়ে দেবেন। চেক দুটো তুললাম, 2.5 করে 5 লাখ। আমার দম বন্ধ হয়ে এলো। এত টাকা না চাইতেই। অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই। এরকম যেন আর না ঘটে। আমি কি বলেছিলাম মনে রাখবেন? গোল্ডফিশের কোথাও পালানোর জায়গা নেই। সংকট থেকে বেরিয়ে আসার একটা সুযোগ দিলাম আপনাকে, কিন্তু আপনি যদি পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ আনতে না পারেন, আপনি আমার লোক নন। ওখান থেকে বেরিয়ে ডে অ্যান্ড নাইট ব্যাংকে গিয়ে চেক দুটো জমা দিলাম। ম্যানেজারের সঙ্গে কথা বলে জানলাম ওরা আমার কাছ থেকে এখন আর কিছু পাবে না। ওখান থেকে বেরিয়ে আসার সময় মনে হলো কেউ আমার মাথা থেকে 3 বস্তা সিমেন্ট নামিয়ে নিয়েছে। রাতে আখানদের বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে নিজেদের আস্তানায় ফেরার সময় এত ক্লান্ত লাগছিল যে নিশির সঙ্গে আলাপ করতে ইচ্ছে হলো না। রাতে প্রেম করার চেষ্টা করে ব্যর্থ হলাম। বিড়বিড় করতে করতে সরে গেল। ও মা, এখন না। কাজেই ঘুমের কোলে ঠাঁই নিলাম। ও ঘুমোচ্ছে দেখে সকালে নিজেই কিচেনে দাঁড়িয়ে ডিম সিদ্ধ করে খেলাম কফির সঙ্গে। গোসল সেরে যখন অফিসে যাচ্ছি তখনও নিশি ঘুমোচ্ছে। অফিসে ঘন্টা 2 কাজ করলাম।
চা খেতে খেতে ভাবছি সাদিক মাহমুদ কি বলেছেন। আপনি যদি পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ আনতে না পারেন, আপনি আমার লোক নন। তাঁর সম্পর্কে সবাই জানে, মুখে যা বলেন কাজেও তাই করেন। কাজেই আজ রাতে নিশির সঙ্গে কথা বলবো আমি। ওকে খরচ কমাতে হবে, বিদেশে বেড়াতে যাওয়ার বায়নাও ভুলে যেতে হবে। অফিসে বসে একা একা লাঞ্চ খেলাম। 4টের দিকে তৈরি হচ্ছি, বাড়ি ফিরে নিশির সঙ্গে বসবো। এই সময় ইন্টারকম। এক ভদ্রলোক, রাহাত যতন, আপনার সঙ্গে দেখা করতে এসেছেন সমীর ভাই, বলল কাজল। রাহাত যতন? এই নামে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। কি চান তিনি? উনি বলছেন সেটা ব্যক্তিগত এবং গোপনীয়। 3 মিনিট পর পাঠাও। টেপ রেকর্ডার চালু করতে সময়টা লাগলো আমার। বোতাম টিপলাম মাইকের, আবার ডেস্কের পিছনে বসে সিগারেট ধরালাম। দরজা খুলে এক পাশে সরে দাঁড়ালো কাজল। লম্বা ও রোগা এক ভদ্রলোক ঢুকলেন ভেতরে। স্যুট পরা, তার কপাল খুব চওড়া, চোয়াল দুটো ভেতর দিকে দেবে আছে। বয়স আন্দাজ করলাম 40। ফর্সা। চেয়ার ছেড়ে হাত বাড়ালাম আমি। রাহাত যতন? জি জি, হাসলেন তিনি। হলদেটে দাঁত দেখা গেল। আপনি আমাকে চিনবেন না মিস্টার সমীর, তবে আমি আপনাকে অবশ্যই চিনি। ইঙ্গিতে চেয়ার দেখালাম। ধন্যবাদ বলে সিগারেট ধরালেন রাহাত যতন। লোকটার মধ্যে কি যেন একটা আছে যা আমার ভালো লাগছে না। অতিরিক্ত আত্মবিশ্বাসী। কাগজপত্র নেড়ে বোঝাতে চাইলাম আমি বেশি সময় দিতে পারবো না। হ্যাঁ বলুন। আমার কাছে কিছু ইনফরমেশন আছে মিস্টার সমীর, ওগুলো দিয়ে ইন্টারেস্টিং একটা আর্টিকেল লেখা যাবে। আবার হলদেটে দাঁত দেখালেন। আমি আপনার ম্যাগাজিন পড়ছি, একদম ফার্স্ট ক্লাস। এই জিনিসটারই দরকার দেশে। শুনে খুশি হলাম রাহাত সাহেব। কি ইনফরমেশন? প্রথমে আপনাকে নিজের পরিচয় দিই। গুলশানে বিস্ময় বিপণী নামে একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে, আমি ওটার ম্যানেজার। আপনি বোধহয় আমাদের দোকানে কখনো আসেননি, তবে বলতে ভালো লাগছে আপনার ওয়াইফ আমাদের ওখান থেকেই বেশিরভাগ কেনাকাটা করেন। আবার তার ঠোঁট উপরে উঠল, বেরিয়ে পড়ল হলদেটে দাঁত। ওগুলো আমাকে একটা ইঁদুরের কথা মনে করিয়ে দিচ্ছে। এলাকার সব মহিলাই আমাদের ওখানে কেনাকাটা করেন। আমার ভয় হতে লাগলো। এরকম নরম নরম কথার আড়ালে ভীতিকর কি যেন একটা আছে। মিস্টার সমীর, অসৎ মানুষের বিরুদ্ধে আপনার এই জিহাদ সময়ের দাবি। পরবর্তী সংখ্যার জন্যে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। সামনের দিকে ঝুঁকে আমার অ্যাশট্রেতে সিগারেটের ছাই ঝাড়লেন। মিস্টার সমীর, আমার দোকানে ছোটোখাটো কিছু চুরি টুরি হয়, ওই সব তথ্যই আপনার কাছে আমি নিয়ে এসেছি। ছোটোখাটো চুরি, কিন্তু বছর শেষে দেখা যায় তার দাম দাঁড়িয়েছে প্রায় কোটি টাকা। আপনি বলতে চাইছেন গুলশান আর বনানী এলাকার লোকজন বছরে 1 কোটি টাকা চুরি করে আপনার দোকান থেকে?
মাথা ঝাঁকালেন রাহাত যতন। হ্যাঁ, হিসেবে এটাই পাওয়া গেছে। কেন করে জানি না, তবে মানুষ চুরি করে, এমনকি সচ্ছল এবং ধনী মানুষরাও। একটু আগ্রহী হলাম। বিষয়টা নিয়ে ভালো একটা আর্টিকেল লেখা যেতে পারে। আপনার কাছে প্রমাণ আছে রাহাত যতন? অবশ্যই। কি প্রমাণ? হাতের সিগারেট নিভিয়ে আর একটা ধরালেন রাহাত যতন। আমার চোখে চোখ রেখে হাসলেন। খরচ খুব বেশি পড়লেও আমার ডিরেক্টররা সিদ্ধান্ত নেন গোটা স্টোরে ক্যামেরা স্ক্যানার বসানো হবে। ক্যামেরাগুলো গত 2 সপ্তাহ হলো কাজ শুরু করেছে। পুলিশ সুপার আলভি মোকাম্মেলের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি জানিয়েছেন প্রমাণ হিসেবে আমরা ছবি দেখাতে পারলে তাঁরা আইন মতো ব্যবস্থা নেবেন। আমার কাছে যে ফিল্মটা আছে মিস্টার সমীর, সেটা এত বেশি কনভিন্সিং, সুপার মোকাম্মেলের হাতে তুলে দিতে দ্বিধায় ভুগছি আমি। ভাবলাম তা করার আগে আপনার এবং আরও কজন স্বামীর সঙ্গে একবার দেখা করি, যাদের স্ত্রীরা আমার দোকান থেকে কেনাকাটা করেন। হঠাৎ শিরদাঁড়ায় ঠান্ডা রক্ত অনুভব করলাম। আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না রাহাত যতন। মিস্টার সমীর, প্লিজ সময় নষ্ট করবেন না। আমাদের দুজনেরই সময়ের দাম আছে। পকেট থেকে একটা এনভেলাপ বের করে আমার সামনে রাখলেন। এটা দেখুন, এটা একটা ব্লো আপ। ছবি বলবে মিসেস সমীর কি দুষ্টামি করেছেন। খাম খুলে ছবিটা বের করলাম। হ্যাঁ, নিশির ছবি। চেহারায় চোর চোর ভাব। র্যাক থেকে শ্যানেল নাম্বার 5 একটা শিশি নিজের ব্যাগে ভরছে। স্থির হয়ে বসে থাকলাম। আমি একটা পাথর, ছবির ওপর চোখ। অবশ্যই তিনি একা নন, সুর নরম করে বললেন রাহাত যতন। এলাকার কত মহিলা যে এই কাজ করে। ছবিটা খারাপ। সুপার মোকাম্মেল কেসটা নেবেন। আপনার সুন্দরী স্ত্রীকে মিস্টার সমীর জেলও খাটতে হতে পারে। কি চান আপনি? চেয়ার ছাড়লেন রাহাত যতন। আমার তাড়া নেই। একটা দিন চিন্তা করুন, ছবিটা তাকে দেখান, কাল রাতে ক্যাশ 1.5 লাখ টাকা নিয়ে আমার সঙ্গে দেখা করুন। ছোট্ট একটা বাড়ি রেখে গেছে বাবা, গুলশানেই থাকি আমি। ঠিকানাটা লিখে নিন, 1398 মিনহাজ গলি। চলে গেলেন তিনি। আমি নিশির দিকে তাকিয়ে বসে থাকলাম। কিচ্ছু ভাবতে পারছি না, শুধু জানি মামলা থেকে বাঁচাতে হবে নিশিকে। কিন্তু কিভাবে? চিরকাল ভেবে এসেছি আমাকে যদি কেউ কখনো ব্ল্যাকমেল করে আমি সঙ্গে সঙ্গে পুলিশের সাহায্য চাইব। কিন্তু গণতদন্তের মাধ্যমে পুলিশ বিভাগ, বিশেষ করে পুলিশ সুপার আলভি মোকাম্মেলের বিরুদ্ধে যে হামলা আমি শুরু করতে যাচ্ছি, সেটা আমার পুলিশের সাহায্য চাওয়াকে অসম্ভব করে তুলবে। তারা রাহাত যতনকে ধরবে ঠিকই, কিন্তু নিশির ওপর এতটুকু দয়া দেখাবে না। যদি না আর্টিকেলটা প্রেস থেকে ফিরিয়ে আনব। ছাপা শুরু হতে এখনো 1 সপ্তাহ বাকি।
ওটার পরিবর্তে ছাপার মতো আরও লেখা আমার হাতে আছে। কিন্তু মুশকিল হলো, সুপারের বিরুদ্ধে লেখাটা সাদিক মাহমুদ ওকে করেছেন। এই লেখার জন্য আমাকে খুশি হয়ে 2.5 লাখ টাকা বোনাস দিয়েছেন। দরজায় নক করে আমার রিপোর্টারদের একজন, জহুর হোসেন, ভেতরে ঢুকলেন। সমীর দা, হাই স্কুল বিল্ডিংয়ের ওপর খসড়া লেখাটা একটু দেখবেন? অবশ্যই, বসুন। ডেস্কের ওপর কাগজ আর ফটো বিছাতে শুরু করলেন জহুর। নিশির ফটোটা আমি দেরাজে ঢুকিয়ে রাখলাম। বোতাম টিপে বন্ধ করলাম টেপ রেকর্ডার। হাসি খুশি মোটা সোটা লোক জহুর। চশমায় এত বেশি পাওয়ার, চোখ প্রায় দেখাই যায় না। 40 টাক পড়েছে মাথায়। আমার জানা মতে দেশের অন্যতম সেরা রিসার্চ রিপোর্টার তিনি। কম বেশি 100 হাই স্কুলের জন্য বহুতল দালান তৈরি করেছে ঢাকা সিটি কর্পোরেশন, তাদের নির্বাচিত ঠিকাদারকে দিয়ে। জহুরের ধারণা, নির্মাণ ব্যয় ধরা হয়েছে অসম্ভব বেশি। তদন্ত করতে গিয়ে সে জানতে পেরেছে অন্তত আরও 3 জন ঠিকাদার অনেক কম দরে দরপত্র জমা দিয়েছিলেন, কিন্তু অজ্ঞাত কারণে তাদের দরপত্র বাতিল করে দেওয়া হয়। এর পেছনে আছেন সৈয়দ বদরুল, বলল জহুর। মোটা কমিশন পাওয়ার শর্তে এই কুকর্ম করেছেন। তাকে আমরা ফাঁসাতে পারবো, আপনি কি বলেন? কাদেরুল কায়েস খোঁড়াখুঁড়ি করে তার সম্পর্কে কি জানতে পারে দেখুন, বললাম আমি। কাদেরুল কায়েস সাদিক মাহমুদের ডিটেকটিভ এজেন্সির হেড। ভালো কথা জহুর, সুপার মোকাম্মেলের আর্টিকেল, আপনার কি মনে হয় ওটা আমাদের ছাপা উচিত হচ্ছে? জহুর আকাশ থেকে পড়লেন। সমীর ভাই, কি বলছেন? বস তো বলে দিয়েছেন গো অ্যাহেড। সেটা ঠিক আছে, কিন্তু আমরা বললে তিনি নিশ্চয় বিবেচনা করবেন। আমি ভাবছি ওটা ছাপালে আমরা না আবার মারাত্মক কোনো বিপদে পড়ে যাই। বিপদের ভয় আছে জেনেই তো। আপনার কোনো গোপন অতীত নেই তো সমীর ভাই? আমাকেও জোর করে একটু হাসতে হলো। থাকতেও পারে। ঠিক আছে, ছাপি, তারপর যা হয় হবে। সৈয়দ বদরুলের ইতিহাস খুঁড়তে বলে দিন কাদেরুল কায়েসকে। সমীর ভাই, আপনার শরীর ভালো তো? ভ্রু কোঁচকাল জহুর। অসুস্থ লাগছে? অসুস্থই, ঠান্ডা। জহুর চলে যেতে ব্রিফকেসে নিশির ছবি ভরলাম, ক্যাসেটটা নিলাম পকেটে। তারপর গেলাম কাজলের অফিসে। কাজল, আমি বাড়ি ফিরছি, বোধহয় ভাইরাস। চোখে উদ্বেগ নিয়ে আমার দিকে তাকালো কাজল। ঘরে পেন কিলার আছে তো? আছে, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে, বলে বেরিয়ে এলাম করিডোরে। জহুরের কামরা খোলা দেখে উঁকিয়ে দিলাম। বাড়ি ফিরছি জহুর, কিছু ঘটলে ডাকবেন। কিচ্ছু ঘটবে না, আপনি বিশ্রাম নিন। 1 সেকেন্ড ইতস্তত করে জিজ্ঞেস করলাম, জহুর, তিস্তা কি বিস্ময় বিপণীতে কেনাকাটা করে? জহুরের বুদ্ধিমতী বউ তিস্তা। না, ওরা তো ডাকাতি করতে বসেছে। সব জিনিসের দাম 15% বেশি রাখে। ওই দোকান ধনী লোকেদের জন্য। ওদের বিরুদ্ধেও আমাদের লেখা উচিত সমীর ভাই। রাস্তায় নেমে এসে গাড়িতে বসলাম। স্টার্ট না দিয়ে চিন্তা করছি, কি করব এখন আমি? কাল রাতের মধ্যে 1.5 লাখ টাকা কোত্থেকে আমি জোগাড় করব? টাকা না পেলে এই ফটো সুপার আলভি মোকাম্মেলের হাতে চলে যাবে। কল্পনায় দেখতে পাচ্ছি পুলিশ গ্রেফতার করে নিয়ে যাচ্ছে নিশিকে।
মিডিয়া কি ভালোই না বাসবে এটাকে। সঙ্গে সঙ্গে আমাকে দরজা দেখিয়ে দেবেন সাদিক মাহমুদ। আমাদের বাচ্চা না হওয়ায় কার প্রতি জানি না কৃতজ্ঞতায় ছেয়ে গেল মন। কিন্তু এই সংকট থেকে বেরোবার নিশ্চয় কোনো উপায় আছে। ব্যাংক আমার কাছে কিছু পায় না, হয়তো আমিও পাই না, কিন্তু ওরা আমাকে 1.5 লাখ টাকা ধার তো দিতে পারে না। অনেক বেশি আশা করছি আমি। ম্যানেজার নিতাইবাবু খুব বেশি হলে আমাকে 50,000 টাকা দেবেন। এর আগে প্রতিবার 50,000 দিয়েছেন, জানিয়ে দিয়েছেন এটাই তার সিলিং। সুমন গাজীর কথা মনে পড়ল। সমবায় সমিতি খুলে বসে আছে, হোটা আবরণ, আড়ালে জমজমাট সুদের ব্যবসা চালাচ্ছে। 100 নিলে 160 দিতে হবে তাকে। শালা রক্তচোষা বাদুর। ওই লোকের বিরুদ্ধে লেখার প্রস্তুতি নিচ্ছেন আমার অপর রিসার্চার মিশা সারোয়ার। আমি সুমন গাজীকে বলতে পারি, তোমার বিরুদ্ধে লেখাটা আমি ছাপবো না, বিনিময়ে তুমি আমাকে যৌক্তিক সুদে 1.5 লাখ টাকা ধার দাও। তারপর মনে পড়ল মিশা সারোয়ারের প্রথম খসড়াটা ইতিমধ্যে দেখে অনুমোদন দিয়েছেন সাদিক মাহমুদ। নিজের কপালকে অভিশাপ দিতে দিতে গাড়ি ছাড়লাম। বাড়ি ফিরে দেখলাম নিশি নেই। আমার রেকর্ডারে ক্যাসেট ঢোকালাম, ছবি রাখলাম আমার পড়ার ঘরে ডেস্কের দেরাজে। তারপর নিশির মেকআপ ক্যাবিনেট খুলে শ্যানেল 5-এর শিশিটা খুঁজে বের করলাম। এরকম আরও অনেক শিশি আর কৌটা রয়েছে। কটা চুরি করা কে বলবে? আজ প্রথম লক্ষ্য করছি আমাদের বাড়িতে অসম্ভব দামি পারফিউমও আছে, একাধিক। কাজের মেয়ে লোকটা মিলিবু আসেনি, ফলে কিচেন মারাত্মক নোংরা হয়ে আছে। এসব দিকে খেয়াল না দেওয়াটা নিশির জন্য নতুন কিছু না। ফ্রিজ খুলে তেমন কিছু পেলাম না। 1 পিস কেক আর ঠান্ডা পানি খেয়ে খিদে মেটালাম। ডেস্কে বসে ভাবছি, না জানে কি আছে কপালে। হঠাৎ মনে পড়ল ব্ল্যাকমেলার রাহাত গাজী বলেছে স্বামীদের সঙ্গে যোগাযোগ করবে। তার মানে নিশি একমাত্র চোর স্ত্রী নয়, আমাদের প্রতিবেশী অনেক লোককেও ব্ল্যাকমেল করছে ওই বেটা। কাছে বা দূরে যাদেরকে আমরা চিনি তাদের প্রায় সবাই বিস্ময় বিপণীতে কেনাকাটা করে। আখান্দ্রা, বাসাররা, চৌধুরীরা, মঞ্জুররা, জুম্মানরা, তালিকা আরও অনেক লম্বা হবে। সবাই ধনী, প্রত্যেকের বেপরোয়া স্ত্রী আছে। অন্তত আমার চেয়ে অনেক বেশি টাকা রোজগার করে তারা। এই সব স্বামীদের কারো কাছে কি গেছে রাহাত যতন, প্রমাণসহ, মানে ছবি নিয়ে? ধরা যাক এরকম 4 জনের বউ চোর, 6 লাখ টাকা কামাতে যাচ্ছে রাহাত যতন। হঠাৎ রাগে সারা শরীর জ্বালা করে উঠল। মোবাইলটা হাতে নিলাম, কাদেরুল কায়েসকে ফোন করব। A+ ডিটেকটিভ এজেন্সির মালিক সাদিক মাহমুদ, সেটা চালান কাদেরুল কায়েস। কাদেরুল কায়েস একসময় পুলিশে চাকরি করতেন, সাব ইন্সপেক্টর ছিলেন। প্রমোশন দ্রুত না হওয়ায় পদত্যাগ করেন তিনি, খুলে বসেন প্রাইভেট এনকোয়ারি এজেন্সি। পুলিশ বিভাগে তার জনপ্রিয়তা ছিল। তার এজেন্সি ভালো করবে ভেবে আরও 5 অফিসার তার এজেন্সিতে চলে আসেন। গোটা আয়োজনে প্রয়োজনীয় টাকার সবটুকু সাদিক মাহমুদ দিয়েছিলেন, অর্থাৎ তিনি A+-এর মালিক। মিস্টার কায়েস, আমি শান্ত সমীর, আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। জি বলে যান, টেপ হচ্ছে। রাহাত যতন বিস্ময় বিপণী চালায়। তার সম্পর্কে যা কিছু জানার আছে সব আমাকে বলবেন আপনি, যত তাড়াতাড়ি পারা যায়। পারা যাবে, কোনো সমস্যা নেই। তার নামে একটা ফাইল আগে থেকেই আছে, শুধু আপ টু ডেট করতে হবে।
কাল দুপুরের মধ্যে পেয়ে যাবেন। 10টার দিকে পেতে চাই। এত তাড়া? ঠিক 10টায়, হ্যাঁ, আমার ডেস্কে। বলে লাইন কেটে দিলাম। সময় দেখলাম 6টা 20। আমার ব্যাংকের ম্যানেজার নিতাইবাবুকে ফোন করলাম। আমার 1.5 লাখ টাকা লাগবে শুনে লোকটা স্রেফ বোবা হয়ে গেলেন। তারপর বললেন, কাল বলতে পারবো। শুনতে পেলাম নিশির গাড়ি গ্যারেজে ঢুকল। ও বাড়ির ভেতর আসতে হলঘরের ল্যান্ড ফোনটা বেজে উঠল। পড়ার ঘরে এক্সটেনশন আছে, কিন্তু আমি ধরলাম না। রিং বন্ধ হয় বুঝলাম নিশি ধরেছে। একটু পর ওর গলা পেলাম, সমীর, বাসার ভাই তোমাকে চাইছেন। আবুল বাসার আর তাঁর স্ত্রী মনিরা আমাদের প্রতিবেশী। রিসিভার তুলে বললাম, হ্যাঁ বাসার, কি খবর? আমরা চাইছি আপনারা দুজনও 20 মিনিটের ভেতর চলে আসবেন। মনিরা এইমাত্র 1 বাক্স কিং সাইজ প্রন কিনেছে। হাসানুল, লিলি, মোহনা, আবির চলে এসেছেন, কিন্তু আপনাদের ছাড়া জমবে না। পড়ার ঘরে ঢুকল নিশি। না ভাই, আজ রাতে মাফ করতে হবে। আমরা মাংস নিয়ে বসে পড়েছি, ঠান্ডা, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। বাসারের হা হুতাশ শুনতে হলো। তারপর রিসিভার নামিয়ে রাখলাম। মাংস? আমার দিকে কটমট করে তাকিয়ে আছে নিশি। বাড়িতে কোনো খাবারই তো নেই। বাসার ভাইকে আবার ফোন করো, বলো সিদ্ধান্ত পাল্টেছি। একদিন না খেয়ে থাকলে মরবে না। বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। তুমি যদি যেতে না চাও, আমি যাব। আমার ডেস্কের কাছে এসে ফোনের দিকে হাত বাড়ালো নিশি। আমি আর কিছু না বলে দেরাজ থেকে চ্যানেল 5-এর শিশিটা বের করে সরাসরি ওর সামনে রাখলাম। নিশির হাত ঝুলে থাকলো টেলিফোনের ওপর। শিশিটা দেখতে পেয়েছে সে। তারপর ধীরে ধীরে হাতটা টেনে নিল। আমি দেখছি ওকে, অপেক্ষা করছি। আরও সেকেন্ড আড়ষ্ট হয়ে থাকলো, তারপর তাকালো আমার দিকে। আমার পারফিউম নিয়ে তুমি কি করছো? বসো নিশি, তুমি আমাদের কঠিন বিপদে ফেলে দিয়েছ। এসো, দেখি বাঁচার কোনো রাস্তা পাওয়া যায় কিনা। ধাক্কাটা তাড়াতাড়ি সামলে নিয়েছে নিশি। ওর গলা স্বাভাবিক, চেহারায় এখন বিরক্তির ছাপ। বাসার ভাইকে ফোন করে বলো আমরা আসছি। রাহাত যতন কে জানো? একটা ভ্রু কপালে তুলল নিশি। না। আজ তোমার কি হয়েছে বলো তো? শোনো, তুমি যদি যেতে না চাও যেও না, আমি যাচ্ছি। রাহাত যতন বিস্ময় বিপণী সেলফ সার্ভিসের ম্যানেজার। আজ দুপুরে আমার অফিসে এসেছিল। আলাপটা আমি টেপ করে রেখেছি। বসো, ওটা তোমাকে শোনাতে চাই আমি। ইতস্তত করল নিশি, তারপর বসল। আমাকে কেন শুনতে হবে? তবে এবার তার গলার স্বরে আত্মবিশ্বাস কম। আর চোখে টেপ রেকর্ডারটা দেখল। লক্ষ্য করলাম ওর হাত মুঠো হয়ে গেল। প্লেব্যাক বাটনে চাপ দিলাম। শুরু হলো রাহাত যতনের কাহিনী। একসময় ফটোর কথা বলল সে। দেরাজ খুলে ফটোটা বের করে নিশির সামনে রাখলাম আমি। দ্রুত ওটার দিকে তাকালো একবার, সঙ্গে সঙ্গে ঝুলে পড়ল মুখ। এক নিমেষে 5 বছর বয়স বেড়ে গেছে। রাহাত যতন তখন বলছে, আপনার সুন্দরী স্ত্রীকে মিস্টার সমীর জেলও খাটতে হতে পারে।
শুনে ঝাঁকি খেল নিশি। কেউ যেন ওকে চাবুক মেরেছে। টাকার অঙ্কটাও শুনল। কাল নগদ দিয়ে আসতে হবে 1.5 লাখ। রেকর্ডার বন্ধ করলাম। পরস্পরের দিকে তাকিয়ে আছি আমরা। বেশ অনেকক্ষণ কাটল। তারপর মুখ খুলল নিশি। 1 শিশি পারফিউম নিয়ে এত সব কাণ্ড? আমি মনে করি টাকাটা তুমি দিয়ে দিলেই ভালো করবে। চেয়ার ছাড়ল। কাজটা সত্যি আমার খুব বোকামি হয়ে গেছে। তবে সব মেয়ে এটা করছে, আমি কেন করব না? তোমার খ্যাতি আর সাফল্য বিচার করলে টাকাটা খুব বেশি নয়। দরজার দিকে হাঁটছে নিশি। জীবনে বোধহয় এত রাগ আগে কখনো হয়নি আমার। 1 লাফে চেয়ার ছাড়লাম, ছুটে গিয়ে ওর হাত ধরে টান দিলাম। ধরেছিলাম, তা না হলে পড়ে যেত। দেয়ালে বাড়ি খেল ওর কাঁধ। ধপাস করে বসে পড়ল মেঝেতে। হ্যাঁচকা টান দিয়ে দাঁড়াতে বাধ্য করলাম। নির্দয় ঠেলা দিয়ে আবার বসিয়ে দিলাম চেয়ারে। আমার দিকে থুতু ছেটালো নিশি। হিসিস করে বলল, তুমি তুমি একটা বাস্টার্ড। আর আমি বলতে পারি, তুমি একটা চোর। তুমি তুমি আমার গায়ে হাত তুলেছ। আমি তোমাকে ডিভোর্স দেব। গলা ফাটিয়ে চেঁচাচ্ছে নিশি। এর জন্যে উচিত শিক্ষা পেতে হবে তোমাকে। আমি তোমাকে ছাড়বো না। ধীরে ধীরে গলার জোর কমে আসছে। হঠাৎ থেমে কান্না জুড়ে দিল। চুপচাপ দেখছি আমি ওকে। চেয়ার থেকে হড়কে নামলো, মেঝেতে নিতম্ব ঘষে আমার পায়ের কাছে চলে এলো। তারপর 2 হাত দিয়ে আমার কোমর জড়ালো, মুখ রাখলো আমার বুকে। সমীর, তুমি আমাকে গ্রেফতার হতে দিও না। আমার যেন জেল না হয়। ওর জন্যে আমার শুধু করুণা হচ্ছে, আর কিছু না। ওঠো নিশি, এসো আলাপ করি। আগে আগে তুমি কথা দাও, আমাকে তুমি জেলে যেতে দেবে না। আমিও কথা দিচ্ছি, এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। আল্লাহর কি রে, আমি তোমার লক্ষ্মী বউ। ফোন বাজল। রিসিভার তুললাম আমি। হ্যালো। নিশিকে একটু দেবে? এক মেয়ে জানতে চাইল। ও বিছানায়, ফ্লু। আপনি? তাহমিনা। ফ্লু? দুঃখিত। আমি কোনো সাহায্যে আসবো? বললেই চলে আসতে পারি। আমাদের রোডের শেষ মাথার একটা বাড়িতে থাকেন তাহমিনা খান। পুরুষের মতো লম্বা, পুরুষালী আচরণ, মধ্যবয়স্কা। লোকজন ফিস ফিস করে বলে লেসবিয়ান। ধন্যবাদ তাহমিনা, না, আমরা ম্যানেজ করে নেব। তোমার ম্যাগাজিন একদম ফাটিয়ে দিচ্ছে সমীর, চালিয়ে যাও। ধন্যবাদ, এখন রাখি। নিশি কাতর সুরে জিজ্ঞেস করল, ওই বেজন্মাটাকে তুমি টাকা দিতে পারবে না? এটা ব্ল্যাকমেল। আমাদের কি টাকা দেওয়া উচিত? উচিত নয়। নিজের অজান্তে আবার ওর গলা থেকে চিৎকার বেরিয়ে এলো। তুমি কি আমাকে জেলে পাঠাতে চাইছো? জেল খাটতে এত ভয় তোমার? তুমি যে চোর তার প্রমাণ আছে, আর চোরেরা জানে ধরা পড়লে তাদেরকে জেল খাটতে হবে। তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো। তুমি আমাকে ঘৃণা করো। আমি জানি
তুমি তোমার দুমুখ সেক্রেটারিকে নিয়ে পাগল। অফিসে তার সঙ্গে তোমার সবই চলছে। আমি জানি, আমি জানি। তুমি চাও আবার গায়ে হাত দিই? এরকম করলে দেব। এত সাহস তোমার? আমি পুলিশ ডাকবো। এত সাহস দেখিও না। তুমি এখান থেকে যাও নিশি, তুমি এখান থেকে যাও। আমাকে শান্ত মাথায় চিন্তা করতে দাও। না, যাব না। আগে তুমি কথা দাও, ওই লোককে তুমি টাকা দেবে। অগত্যা আমি দরজার দিকে পা বাড়ালাম। শুধু পড়ার ঘর থেকে না, বাড়ি থেকেই বেরিয়ে গেলাম। ওকে আমার অসহ্য লাগছিল। 7:30টায় আবার অফিসে ফিরে এলাম। আসলে অফিসই আমার একমাত্র আশ্রয়, যেখানে আমি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারি। তালা খুলে নিজের কামরায় ঢুকবো, শুনতে পেলাম কোথাও কম্পিউটার কিবোর্ড আওয়াজ করছে। অবাক হয়ে ভাবলাম, কাজল এখনো কাজ করছে? ওর একটা স্বভাব সম্পর্কে জানি আমি, ডেস্কের সব কাজ শেষ করে তবেই বাড়ি ফেরে। ওর প্রতি আমার প্রচুর সমীহ জন্মেছে এবং জানি ওর ব্যাকিং না পেলে গণতদন্ত এতটা সাফল্য পেত না। নিজের অফিস কামরার আলো জেলে ওর দরজার দিকে এগোলাম। কবাট খুলে দেখি কাজলের আঙুলগুলো কিবোর্ডের ওপর চঞ্চল প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। মুখ তুলে তাকালো, আমাকে দেখে বন্ধ করে দিল কম্পোজ। সমীর ভাই, আপনি এখনো এখানে? কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হচ্ছে। জহুর ভাই এক গাদা লেখা দিয়ে গেছেন, প্রায় শেষ করে নিচ্ছি আমি। এই প্রথম একটা মেয়ে হিসেবে, দক্ষ সেক্রেটারি হিসেবে নয়, কাজলের দিকে তাকালাম আমি। যা দেখলাম তাতে মনটা আমার খুশি হয়ে উঠল। লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, বুদ্ধিদীপ্ত চোখে গভীর দৃষ্টি। এই প্রথম লক্ষ্য করলাম তার স্তন সুগঠিত এবং হাত দুটো খুব সুন্দর। কাঁধে স্তূপ করা চুল যেন সিল্ক, দৃষ্টিনন্দন গলা। কোনো সমস্যা হয়নি তো সমীর ভাই? জিজ্ঞেস করল কাজল। আপনাকে অসুস্থ দেখাচ্ছে। হঠাৎ মনে হলো নিজের কিছু বোঝা ওকে দিয়ে হালকা হওয়া যায় কিনা। ঘরে ঢুকে কবাট ঠেলে দিলাম। ওর ডেস্কের কাছে গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। নিশি আমাকে এইমাত্র বলল, তুমি আর আমি অফিসে বসে যা যা করার নয় তার সবই নাকি করছি। কথাটা বলার সময় ওর দিকে তাকাইনি, নিজের হাত দুটো দেখছি। কথাটা কেন তিনি বললেন? কাজলের স্বর শান্ত ও ভদ্র। মনে হচ্ছে আমাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে। আমাকে আঘাত করার অজুহাত খুঁজছে সে। আমি দুঃখিত। আমার কিছু করার আছে? ওর দিকে তাকালাম। ওর চোখে উদ্বেগ দেখলাম। দেখলাম সাহায্য করতে চাওয়ার আগ্রহ। কাজল, এর মধ্যে আরও কিছু লুকিয়ে আছে। আমি একটা জ্যামে পড়ে গেছি। তোমাকে সব কথা বলতে পারছি না, যদিও সেটা আমার নিজের কোনো গোপনীয়তা নয়। শোনো, জহুরকে অপেক্ষা করিও। তুমি বাড়ি চলে যাও। আমি এখন এই অফিসে একা থাকতে চাই। কেউ থাকলে চিন্তা করতে পারবো না। যাবে? আপনি খেয়েছেন? আল্লাহ, না, কিছু খাবার কথা আমার মনেই পড়েনি। আমি শুধু নির্জন কোথাও বসে চিন্তা করব বলে ভাবছি।
চলুন খাই, আমার খিদে পেয়েছে। তারপর আপনি এখানে ফিরে এসে যতক্ষণ খুশি চিন্তা করতে পারবেন। ভাবলাম বিয়ের পর এটাই আমার প্রথম নিশি বাদে অন্য কোনো মেয়েকে নিয়ে ডিনার খেতে যাওয়া হবে। বুদ্ধিমতী। চলো তাহলে। কোথায়? চান্তারায়। কম্পিউটার বন্ধ করলো কাজল, ডেস্ক লাইট নিভিয়ে দিল। 3 মিনিট সময় দিন। সাদিক মাহমুদকে ছেড়ে আমার কাছে চলে আসার সময় কাজলকে একটা গাড়ি প্রেজেন্ট করেছেন বস। তবে রেস্তোরাঁটা কাছে হওয়ায় হেঁটেই খেতে গেলাম আমরা। চান্তারা খুব অভিজাত হোটেল। ওয়েটারদের হাবভাব থেকে বোঝা গেল এখানে বেশ ঘন ঘন আসা হয় কাজলের। আমি আপনাকে খাওয়াচ্ছি, কাজেই অর্ডারও আমি দেব বলে একটু হাসল কাজল। ওয়েটার অর্ডার নিয়ে চলে যাওয়ার পর সরাসরি জিজ্ঞেস করলো, ব্যাপারটা রাহাত যতনকে নিয়ে, তাই না? ইতস্তত করছি, বিস্মিত। তারপর মাথা ঝাঁকালাম। ব্ল্যাকমেল? তা তুমি ধরলে কিভাবে? খুব কঠিন কিছু না। জহুর ভাই রিসার্চ করছেন, আমি তার নোট কম্পোজ করছি। রাহাত যতন আপনার সঙ্গে দেখা করতে এলেন, ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। জহুর বিষয়টা নিয়ে রিসার্চ করছেন? আমি শক্ত হয়ে গেলাম। তিনি নিশির কথা জানেন? না, তা জানলে আপনার কাছে যেতেন। জহুর ভাই আপনাকে সমীহ করেন, তার কাছে কিছু নাম আছে শুধু, এখনও খোঁড়াখুড়ি করছেন। বেশিরভাগ চাকরানি, বিবি সাহেবদের সঙ্গে দোকানে ঢোকে আর চুরি করে। তালিকায় আপনাদের মিলিবও আছে। চাকরানি নয় এমন কারো নাম মনে করতে পারো? মনিরা বাসার, তারানা কাজী, তাহমিনা খান। জহুর জানলেন কিভাবে? এসব নাম তিনি পেলেন কোত্থেকে? তা বলতে পারবো না, আমি শুধু তার রিপোর্ট কম্পোজ করেছি। আরও নাম আছে, কিন্তু আমার মনে নেই। বিস্ময় বিপণী সম্পর্কে আমাদের কিছু করা দরকার, এরকম কি যেন বলছিলেন জহুর। কিন্তু তিনি যে রিসার্চ শুরু করে দিয়েছেন আমাকে না জানিয়েই, এটা তো জানতাম না। জহুর ভাইকে তো আপনি চেনেন, নিজের কাজ দেখিয়ে সবাইকে চমকে দেওয়ার একটা ব্যাপার আছে তার মধ্যে। প্রথম দিকে সব গোপন করে রাখা তার স্বভাব। কথাটা ঠিক। জহুর একা কাজ করতে পছন্দ করেন। সুপার মোকাম্মেল সম্পর্কে যাবতীয় তথ্য জোগাড় করে সাজিয়ে ফেলেছেন, অথচ আমি কিছুই জানতাম না। টেবিলে খাবার দেওয়া হয়েছে। আমার খিদে নেই, শুধু নাড়াচাড়া করছি। নিশি এক শিশি পারফিউম চুরি করেছে, সেটা ধরা পড়েছে ক্যামেরায়। ছবিটা আমাকে দেখিয়ে 1.5 লাখ টাকা চেয়েছে সে। কিন্তু অত টাকা আপনার কাছে নেই। কাজল আমার অ্যাকাউন্ট দেখাশোনা করে, কাজেই ওর জানার কথা। না, নেই। এটা আমার এবং পত্রিকার 12টা বাজাতে পারে। ইতিমধ্যেই আমি কাদেরুল কায়েসকে রাহাত যতনের ব্যাকগ্রাউন্ড নেড়েচেড়ে দেখতে বলেছি। দেখা যাক তিনি কিছু পান কিনা। ওটাই আমার একমাত্র ভরসা। ভাগ্য ভালো হলে ব্ল্যাকমেল ঠেকাতে রাহাত যতনকে ব্ল্যাকমেল করতে পারবো আমি। কাদেরুল কায়েসের ব্যাপারে আপনাকে খুব সাবধান থাকতে হবে সমীর ভাই। তিনি কিন্তু মিস্টার সাদিক মাহমুদের লোক। হ্যাঁ, আজ রাতেই জহুরের সঙ্গে কথা বলতে হবে আমাকে। টিস্যু দিয়ে মুখ মুছে জহুরের নম্বরে ফোন করলাম। শুনতে পেলাম সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
আপনি তার কাছ থেকে এখনই কিছু আদায় করতে পারবেন বলে মনে করি না। তাকে আমি চিনি। দেখি চেষ্টা করে। সমীর ভাই, আপনি কিছু খাচ্ছেন না? আমার খিদে নেই। ভাবছি নিশিকে বাড়িতে একা ওভাবে ফেলে রেখে আসাটা আমার উচিত হয়নি। বাড়ির নম্বরে ফোন করলাম। সাড়া দিল একটা নারী কণ্ঠ। মিসেস সমীর ঘুমানোর চেষ্টা করছেন। মিস্টার সমীর বাড়িতে নেই। কে ফোন করছেন? তাহমিনা খানের গলা চিনতে পেরেছি। জবাব না দিয়ে যোগাযোগ কেটে দিলাম। দেখা যাচ্ছে এক চোর খুব দ্রুতই আরেক চোরের সঙ্গে এক হয়েছে। কিছু খাচ্ছি না, না? ঠিক আছে, আরও কিছু অয়েস্টারের অর্ডার দাও। অসুস্থদের জন্য অয়েস্টার উপকারী। কি আশ্চর্য! চুপ করুন। চাপা গলায় প্রায় ধমকে উঠল কাজল। নিজেকে করুণা করারই জঘন্য অভ্যাস ছাড়ুন সমীর ভাই। এটা এমন একটা ব্যাপার আমি স্রেফ মানব না। ওর দিকে তাকিয়ে থামলাম। তুমি সত্যি একটা মেয়ে বটে। দুঃখিত, দিনটা আজ খুব টাফ গেছে। তা সত্ত্বেও কিছু অয়েস্টার আসুক। মুখ তুলে দূরে দাঁড়ানো ওয়েটারের দিকে তাকালো কাজল। অয়েস্টার চলে এলো, যেন ওগুলো নিয়ে অপেক্ষা করছিল কেউ। রেস্তোরাঁ থেকে বেরিয়ে ফিরে এলাম অফিসের কাছে। কাজলকে বললাম, সব কিছুর জন্য ধন্যবাদ। ইউ আর আ লাইফ সেভার। এক মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকলো কাজল। মুখটা হাসি হাসি করল। তারপর গাড়ি চালিয়ে চলে গেল। আমি আর অফিসে উঠলাম না। গাড়ি নিয়ে পুরনো ঢাকার দিকে রওনা হলাম। জহুর হোসেনকে আজ রাতেই আমার ধরতে হবে। আমাকে জানতে হবে নামগুলো কোত্থেকে তিনি পেয়েছেন। গেন্ডারিয়া মাঠের পাশে থাকেন তিনি। গাড়ি থেকে নেমে দেখি অন্ধকারে ডুবে আছে গোটা বাড়ি। ঘড়ি দেখলাম মাত্র 9টা। বেল বাজালাম, কোনো সাড়া নেই। আবার বাজাতে যাব, এক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, কাকে চাইছেন? জহুর হোসেনকে। এই তো একটু আগে ভদ্রলোকের ওপর হামলা হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া। আমার শির দ্বারা শিরশির করে উঠল। 1 মিনিট পর কাজলকে ফোন করলাম। জহুরের ওপর হামলা হয়েছে কাজল, সিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। তুমি একবার আসবে? তিস্তার সাহায্য দরকার। এক্ষুনি আসছি সমীর ভাই। সিটি হাসপাতালে আমরা একসঙ্গে পৌঁছলাম। করিডোর ধরে ছুটছি দুজন। আমার পরিচিত ডাক্তার ফাতেমি শানকে দেখে দাঁড়িয়ে পড়লাম। কিছু জিজ্ঞেস করতে হলো না, তিনি নিজেই বললেন, জহুর সাহেবের অবস্থা ভালো না। কুকুরগুলো কোথাও আর মারতে বাকি রাখেনি। চোয়াল ভেঙেছে, পাঁজরের 4টে হাড়ে ফাটল ধরেছে, কম করেও 3টে লাথি লেগেছে মাথায়। এই সময় তিস্তাকে দেখতে পেয়ে ত্রস্ত পায় সেদিকে এগুলো কাজল। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, জহুর সারভাইভ করবেন তো? করবেন, তবে কয়েকটা দিন তার অবস্থা খারাপ থাকবে। একটা চোখ হারাতে পারেন। পুলিশকে জানিয়ে দিয়েছি, 3-4 দিন তিনি কথা বলতে পারবেন না। ডাক্তার চলে যেতেই একটা ঝড়ের মতো আমার দিকে ছুটে এলেন তিস্তা। ফুলে ওঠা চোখ মুছতে মুছতে বললেন, এর জন্যে তাই আপনার ওই নোংরা পত্রিকা। জহুরকে আমি কতবার সাবধান করেছি। তিস্তাকে ধরে অন্যদিকে সরিয়ে নিচ্ছে কাজল। রাহাত যতনের কথা মনে পড়ল আমার। জহুর যদি 3-4 দিন কথা বলতে না পারেন, কাদেরুল কায়েস এখন আমার একমাত্র ভরসা। কায়েস যদি কিছু না পান, আমি ডুবব।
করিডোর ধরে ধীর পায়ে হাঁটছি আর ভাবছি কি করা যায়। মিস্টার সমীর। ঘুরে তাকাতে এসআই সাগরকে এগিয়ে আসতে দেখলাম। মুখটা কঠিন, নাক নেই বললেই চলে, চোখ দুটো সারাক্ষণ অস্থির, মুখের সব সময় খোঁচা খোঁচা দাড়ি। খুব নির্দয় বলে কুখ্যাতি আছে। তাকে সুপার মোকাম্মেলের পোষা কুকুর বলা হয়। আমাকে আপনার দরকার? হ্যাঁ। আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে এসআই সাগর। ওই ভদ্রলোক জহুর হোসেন সম্পর্কে তথ্য চাইছি। কি নিয়ে কাজ করছিলেন তিনি? সেটা আমাদের বিজনেস সিক্রেট। হামলার ধরন দেখে মনে হয়েছে উদ্দেশ্য চিন্তাই ছিল না। মানিব্যাগে টাকা ছিল 8,000, নেয়নি ওরা, শুধু ব্রিফ কেসটা নিয়ে গেছে। তাতে কাগজপত্র, সিডি আর পেন ড্রাইভ ছিল। হাই স্কুল বিল্ডিংয়ের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে অবৈধ লেনদেন হয়েছে, এটা নিয়ে রিসার্চ করছিলেন জহুর। আবার বিস্ময় বিপণীতে চুরির ঘটনাও তদন্ত করছিলেন। সিটি কর্পোরেশনের হাই স্কুল বিল্ডিং দরপত্রে কারচুপি করা হয়েছে। আর কিছু? আমার অন্তত জানা নেই। তার স্ত্রী হয়তো জানবেন। তিনি কি বাড়ি ফিরে গেছেন? ঘুরে চলে গেল এসআই সাগর। আজ রাতে আমার আর কিছু করার নেই। কাল ব্যাংক ম্যানেজার নিতাই বাবুকে জিজ্ঞেস করব আমাকে 1.5 লাখ টাকা ধার দেওয়া যায় কিনা। বাড়ি ফিরে দেখি নিশি নেই। ডাইনিং রুমের টেবিলে একটা চিরকুট পেলাম। সমীর, নিশিকে আমার ওখানে নিয়ে যাচ্ছি, ওর চোখ ফুলে গেছে, সেটা ঠিক হতে 2-3 দিন লাগবে। ওকে যদি মারতেই হয় নিতম্বে মারবে, ঠিক আছে? তাহমিনা। শেষ হল শেখ আব্দুল হাকিম কর্তৃক অনুদিত রহস্যোপন্যাস পালাবি কোথায়ের প্রথম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।